সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওতে। বরাবরের মতোই আমরা আজকে মার্কেটের আপডেট নিয়ে একটু অ্যানালাইসিস দেখব। তো আমরা সর্বপ্রথম একটা ম্যাথোডিক্যাল অ্যাপ্রোচ আমাদের থাকবে, এবং সেই অ্যাপ্রোচ স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং সেটা থেকে ভালো একটা আউটপুট আমরা নিয়ে আসতে পারি বা আউটকাম নিয়ে আসতে পারি, সেটা এখন থেকে ইনশাল্লাহ প্রতি সপ্তাহের মার্কেট আপডেটে আমরা একটু দেখার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা চলে গেলাম ডিএসইএক্স ইন্ডেক্সের চার্টে। আমি চার্টটাকে আগে একটু বড় করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইখানে বেশ কিছু আমি মুভিং অ্যাভারেজ ইউজ করেছি। তো আমরা এখানে এটা 90 ডেজ ছিল, এটা অফ করে দিচ্ছি। আমরা যেহেতু শর্ট টার্মে সবসময় দেখি, আমরা ইএমএ ক্রস ওভারটা অনলি দেখবো 9 এবং 26 এর কম্বিনেশন। আমরা দেখেছি যে রিসেন্ট টাইমে এই ক্রস ওভারটা হওয়ার পর মার্কেট 4-5 দিন একই জায়গায় ধরে রাখার চেষ্টা করেছিল। এখনো পর্যন্ত বলবো যে 26 ডেইজ এর যে মুভিং এভারেজ, অর্থাৎ ব্লু কালারের যে লাইনটা আছে, এইটার উপরে এখনো মার্কেট স্টে করার চেষ্টা করছে। যতক্ষণ পর্যন্ত এটা ধরে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিতে পারবো যে শর্ট টার্মে ওকে, কোনো প্রবলেম নাই। এইখানে কিছু জিনিস একটু বলে নেওয়া ভালো যে মার্কেটে কিন্তু আমরা দেখছি যে ৯০০ কোটি টাকার উপরে অন অ্যান এভারেজ পার ডে ট্রেড হচ্ছে বা টার্নওভার হচ্ছে। বাট এইখানে যদি ক্যান্ডেলস্টিক্স এর ফরমেশন গুলো দেখেন, আমরা যদি এগুলো অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে প্রত্যেকটা গত ৫ দিনের বা ৬ দিনের ক্যান্ডেল নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা ক্যান্ডেলের নিচের উইক থেকে উপরের উইক, অর্থাৎ এই যে এটাকে বলে বডি। আমি একটু মার্কিং করে দিচ্ছি। ঠিক আছে? আমি মার্কিং করে দিচ্ছি। যেমন এই ক্যান্ডেলটা যদি দেখি, এই যে মাঝখানে দোজি ক্যান্ডেল, এটা কোনো বডি হয় নাই। ঠিক আছে? তা আমরা যদি পরেরটাতে যাই, অর্থাৎ এই ক্যান্ডেলটাতে যাই, তাহলে আমরা দেখছি যে একটা বডি আছে এবং উপরের দিকে চিকন একটা আ লাইন আছে লম্বা। তো এইটাকে বলা হয় হচ্ছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার হচ্ছে এই বডির তুলনায় উপরে অথবা নিচে যেটাই হোক, এই স্টিক অথবা উইক যেটাই বলি, এটা যদি ডাবল হয় বা তারও বেশি হয়, তাহলে এটা হ্যামার পজিশন। যেহেতু এটা উল্টোভাবে আছে, এইজন্য ইনভার্টেড হ্যামার বলে। তো এই যে উপরের দিকে প্রত্যেকটা ক্যান্ডেল উপরের দিকে কিন্তু উইকটা বেশি। তো এইটা বিহেভিয়ারাল ফাইন্যান্সকে ক্যান্ডেলস্টিক্স এর মাধ্যমে যদি আমরা বুঝতে চাই, সহজভাবে আমরা মানে এখানে দেখতে পাচ্ছি যে কোন একটা পর্যায়ে ক্যান্ডেলের এই বডিটা এই পর্যন্ত ফর্ম হয়েছিল, কিন্তু যখন দিন শেষের ভাগে এসে নিচে নেমে গেল, তখন উইকটা এই পর্যন্ত থাকে, বডিটা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তার মানে হচ্ছে এইখানে বায়াররা ডমিনেট করার চেষ্টা করছে, পুল আপ করছে, কিন্তু সেলারদের ডমিন্যান্স এর কারণে সেইটা আবার কি হচ্ছে, পুল ডাউন হয়ে যাচ্ছে, এবং যার কারণে উপরের দিকে প্রায় প্রতিদিনই একটা একটা করে কি হচ্ছে, উইক তৈরি হচ্ছে। এই উইক গুলো তৈরি হচ্ছে সেলার ডমিন্যান্স এর কারণে। এটা একটা কারণ। ২ নাম্বার হচ্ছে অলরেডি আপনারা জানেন যে আ Q3, Q1 ডিভিডেন্ড ডিক্লারেশন, এই ব্যাপারগুলো কিন্তু এখন আছে। আমার কোন একটা ভিডিওতে আমি আরো ১০-১৫ দিন আগে আ বলেছিলাম যে এই ভোলাটিলিটির এই সিচুয়েশনটা কিন্তু আসবে। তো স্বাভাবিকভাবেই এইখানে দেখা যাচ্ছে যে যেগুলোর মানে ইপিএস গুলো, হ্যাঁ? কোয়ার্টারলি ইপিএস গুলো খারাপ আসতেছে, সেগুলো কিছুটা সেল প্রেশার ক্রিয়েট করছে বা সাপ্লাই বাড়িয়ে দিচ্ছে। আবার যেগুলো ভালো আসছে সেগুলো আবার ডিমান্ডটাকে বাড়িয়ে দিচ্ছে। আবার আমরা জানি যে অপেক্ষাকৃত বড় পেইড আপ এর স্টকের যখন ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হয়, আপনারা জানেন যে রিসেন্টলি বিভিন্ন ব্যাংক ডিভিডেন্ড ডিক্লারেশন দিয়েছে। তো
ফাইন্যান্স কোম্পানি, অন্যান্য বড় বড় কোম্পানিগুলো দিয়েছে, মাল্টিন্যাশনাল গুলো সামনে দিবে বা দিয়েছে। তো এগুলো যখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়, এই প্রাইস অ্যাডজাস্টমেন্টে সরাসরি কি হয়, এইখানে ইন্ডেক্সের একটা নেগেটিভ কারেকশনে আপনার ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রেও এই উপরের দিকে উইকটা কিন্তু বেশি আছে। সবগুলো কারণ মিলিয়ে কি হয়েছে, উপরের দিকে উইকটা বেড়েছে, অর্থাৎ প্রাইস অ্যাডজাস্টমেন্ট বিকজ অফ ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট, অথবা সেলার অথবা সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে, যেটাই হোক উপরের দিকে উইকটা বেড়েছে। এটা একটা ইস্যু। কি ইস্যু? নেগেটিভ ইস্যু। আর নিচের দিক থেকে কি হয়েছে, বডিটা ছোট, নিচের দিক থেকে উইকটা নাই। যদি নিচের দিকে উইকটা থাকে তাহলে হতো কি, যেমন এই জায়গাগুলোতে যদি দেখি, হুম, এখানে রিসেন্ট টাইমে এরকম যেহেতু কয়েকটা আছে কিনা আমি একটু দেখার চেষ্টা করি, মানে প্রিভিয়াস হিস্ট্রিতে, তাহলে আপনাদেরকে বুঝাতে পারবো খুব ভালোভাবে। যেমন এই যে এইটা, এই ক্যান্ডেলটা, হ্যাঁ, এটা নিচের দিকে মার্কেট একদম ওভার সোল্ড, ওভার প্যানিক হয়ে মেরে মানে সেল করে ফেলছিল বা এমন একটা অবস্থা। কিন্তু একটা পর্যায়ে যে কি হলো, উপরের দিকে বডিটা উঠে গেল আর নিচের দিক থেকে উইকটা বেশি লম্বা হলো। এইটা হলো বুলিশনেস, অ্যাগ্রেসিভনেস, পজিটিভ অ্যাগ্রেসিভনেস। ঠিক একইভাবে এই যে এইখানেও একই অবস্থা হয়েছে। অর্থাৎ নিচের দিকে যদি উইকটা বেশি থাকে, যেমন এই যে এইখানেও কিন্তু হয়েছে, এই জায়গাটাতে হয়েছে, এই যে ছোট ক্যান্ডেল, এই জায়গাটাতে হয়েছে, এই জায়গাটাতে হয়েছে। তো যখনই নিচের দিকে উইক বেশি, উপরের দিকে বডিটা ছোট, এবং এই ধরনের প্যাটার্ন যখনই একটা বিয়ারিশ জায়গাগুলোতে এসেছে বা কনসলিডেশনের মধ্যে এসছে, তখনই দেখা গিয়েছে যে এখানে একটা অ্যাগ্রেসিভ বা বুলিশনেস অবস্থা দেখা গিয়েছে। আমরা কিন্তু এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত এখানে দেখি নাই। মার্কেট এখন এই উপরের দিকে উইক বেশি বেশি করে করে আগাচ্ছে, তার মানে হচ্ছে ট্রাই করছে এখানে সাপোর্ট নেয়ার, কনসলিডেট করার। আচ্ছা, যেহেতু 9 ডে মুভিং এভারেজ এটা ফেইল করলো, অর্থাৎ ইন্ডেক্সকে এখানে ধরে রাখতে পারে নাই, দেখার বিষয় যে এটা 26 কেও ক্রস করে কিনা। যদি করে, তাহলে আবার এই যে এটার মতো বেয়ারিশ একটা সিচুয়েশন তৈরি হবে, লাইক এরকম আবার একটু কিছুটা কারেকশন হয়ে আবার ইউটার্ন নিয়ে নিতে পারে, এরকম। আমরা ওভারঅল মার্কেটের যদি ট্রেন্ড লাইন একটু দেখার চেষ্টা করি, মানে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে মুভিং এভারেজ দিয়ে, এখন আমরা দেখব, আমি যেভাবে ড্র করি এটা চাইলে আপনারাও শিখে রাখতে পারেন কিভাবে বের করছি কোথা থেকে, এই জিনিসগুলো দেখে রাখবেন। তাহলে যারা অন্তত এগুলো নিয়ে একটু শিখতে চাচ্ছেন, আহ, আমার টিউটোরিয়াল গুলো রেগুলার ফলো করলে এই জিনিসগুলো আপনারা শিখে যেতে পারবেন আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই গত 2-3 মাসের চার্ট যদি নেই, তাহলে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পাচ্ছি, এবং মার্কেটের কনসলিডেশন কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, স্কুইজ হয়ে যাচ্ছে, এরকম স্কুইজ হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে যে কি হবে, এই যে এই যে একদম ন্যারো একটা পজিশনে চলে আসবে, সেটা কনসিডারেট করে হোক, আপ ডাউন করে হোক, এই ন্যারো পজিশনে চলে আসার পর মুহূর্তে কি হবে, এটার একটা, এভাবে কন্টিনিউ করবে না, আলটিমেটলি করে না অ্যাকচুয়ালি। তো যেটা হয়, যেমন এইখানে কি আমি একটু দেখাবো কিনা, ওকে, আমি এখানে একটু দেখানোর চেষ্টা যদি করি, যেমন এই জায়গাটাতে এইখানে একটা ন্যারো অবস্থা ছিল, হ্যাঁ, এইখানেও ছিল। আমরা ওইটা ধরবো না, যেহেতু এটা অনেক বেশি ইয়ে ছিল। আমাদের কাজ হচ্ছে যে জোন গুলোকে আইডেন্টিফাই করা। Okay. তাহলে সিমিলার দুইটা প্যাটার্ন আমরা একদম কাছাকাছি সময় পেয়েছি। তো এইটা কিন্তু কি হয়েছে, আমরা এই যে কনসলিডেট করে 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 এই ন্যারো অবস্থায় গিয়ে একটা পর্যায়ে যে কিন্তু ব্রেকআউট করে ফেলছে। তো এই সিচুয়েশনটাও কিন্তু এখানে হচ্ছে, কনসলিডেট করে করে ন্যারো একটা সিচুয়েশনে চলে আসছে, হয়তো আগামী 15-20 দিনে আসবে, এসে আমার যেটা ধারণা যে কোরবানির ঈদের পরে, কোরবানি ঈদের আগে যদি করে তত আলহামদুলিল্লাহ ভালো। যদি না করে তাহলে কোরবানি ঈদের পরের মাসে যে কি হতে পারে, এই চ্যানেলের গ্যাপটা ফিল আপ হয়ে যেতে পারে। যেমন মে মাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এই পুরোটা আমরা যদি দেখি তাহলে মে মাস পুরোটাই লেগে যাচ্ছে জুন মাসের দিকে যে, অথবা মে মাসের মাঝামাঝির পরে যে হয়তো বা এটা ব্রেকআউট
হতে পারে। হ্যাঁ, 17ই মে পর্যন্ত হচ্ছে এটা দিয়ে দেখাচ্ছে, 15 মে বা 17ই মে। তার মানে এই মাসের অর্ধেক সময়ের মধ্যেই এই স্কুইজনেস এর আর কোনো জায়গা পাবে না। তো মাস্ট বি এটার একটা ব্রেকআউট হইতে হবে, আইদার উপরের দিকে অথবা নিচের দিকে। এবং দেখার বিষয় এই যে প্যাটার্ন গুলো এখানে দেখেছি, এতক্ষণ আমরা এইগুলো দেখলাম হলো মুভিং এভারেজ দিয়ে, তারপরে ক্যান্ডেল স্টিক্স এর প্যাটার্ন দিয়ে দেখলাম। এখন আমরা দেখলাম চার্ট প্যাটার্ন, অর্থাৎ অনেকগুলা ক্যান্ডেল স্টিক্স মিলে 3-4 মাসের একটা টাইম ফ্রেম নিয়ে একটা প্যাটার্ন তৈরি করলো, কি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। এই যে এটা ব্রেকআউট হয়েছে, এখান থেকে গিয়েছে। এখন এটা ব্রেকআউট হয়ে এটা কি আবার উপরের দিকে যাবে কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা কিছু প্যাটার্ন পেয়েছি। এই প্যাটার্ন গুলো ভ্যালিড থাকে কিনা, এবং এটা যেমন ব্রেকআউট করেছে এটাও এরকম এইরকম ব্রেকআউট করে কিনা। এখন দেখে রাখি যে আমাদের সুবিধার জন্য এই ব্রেকআউটটা যদি করে তাহলে কোন পর্যন্ত যেতে পারে আমরা এটা একটু মেজার করে দেখার চেষ্টা করব। তো একটু এগিয়ে দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই জিনিসটাই আমরা যদি এই ব্রেকআউটটার এইখানে সেট করি, তাহলে অ্যাটলিস্ট আমরা দেখতে পেলাম, দেখেন আমি তো এখানে কোনো কিছু আগে থেকে মানে ইয়ে করে বানানো হয়নি। এইটার ডেপথ অনুযায়ী এটার লেন্থ লেন্থ আসছে, মার্কেট ঠিকই এই পর্যন্ত গিয়েছে। সাপোর্টটা কিন্তু আবার যখন রিট্রেস করেছে এই জায়গায় নেওয়ার চেষ্টা করেছে, একদম হুবহু মানে এক্স্যাক্টলি এই যে এই পয়েন্ট গুলোতেই নেওয়ার চেষ্টা করেছে। সাধারণত এমনটা আসলে খুব কমই দেখা যায়। এবং সেখান থেকে আবার রিট্রেস করে কি হলো, ফল ব্যাক করলো। তো আমরা এইটার লেন্থ যদি এখন আবার দেখার চেষ্টা করি, এই থেকে আমরা এইটাকে একটু পিছনের দিকে নিয়ে আসলাম। তো মোটামুটি এইটাই আমরা এখন আমরা ধরে নিলাম কোন একটা পর্যায়ে যে হয়তোবা ব্রেকআউটটা হবে, তাহলে অ্যাটলিস্ট 6,000 পর্যন্ত আমাদের ইন্ডিকেশন। কিন্তু আমাদের রিসেন্ট যে আহ, মানে রেজিস্ট্যান্স জোন আছে, সেটা যদি আমরা মেজার করি তাহলে 6,070। তার মানে এইখানে একটা বাধা পেতেও পারে অথবা নাও পেতে পারে, দেখার বিষয়। আলটিমেটলি এই পর্যন্ত যদি যায় তাহলে আমাদের সাইকেল ফিল আপ, আর যদি না যায় তাহলে অ্যাটলিস্ট এই 5,670 পর্যন্ত। এবং এটার মেজার যদি আমরা করি কত পার্সেন্ট গেইন, আমরা এখান থেকে একটা প্রাইস রেঞ্জে যাব, এখান থেকে ধরবো। অর্থাৎ মার্কেট এখান থেকে মোরলেস 300 পয়েন্টের মতো যদি ব্রেকআউট করে, 300 পয়েন্টের মতো এখান থেকে র্যালি এখনো পেন্ডিং আছে। আর যদি সেটা 300 পয়েন্টেরও এক্সিট করে তাহলে 12%, তার মানে প্রায় 640 থেকে 700 পয়েন্ট। আশা করি আপনারা মেজারমেন্ট গুলো সব দেখে নিয়েছেন, ধারণাগুলোও নিয়ে নিয়েছেন, আমরা মার্কেটের ব্যাপারে জানলাম। এখন এর মধ্যে তো মার্কেটে স্ক্রিপ্ট ওয়াইজ আপনার কি বলে যে আপনার হয়তোবা পজিশন নিতে পারবেন, এক্সিট নিতে পারবেন, প্রফিটেবল হবে অথবা লসও করবেন। তো সেইগুলো এখন ফাইন্ড আউট করার বিষয়গুলো আমরা ওভারঅল মার্কেটের একটা ধারণা পেলাম। এখন আমরা যেটা দেখবো, যে আমরা বললাম যে কিছু 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 ম্যাথডিক্যাল অ্যাপ্রোচ আমাদের থাকবে এখন থেকে, এবং সেটা স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা হবে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। উইকলি মার্কেট আপডেটটা একটু দীর্ঘ হবে। তো যাদের ধৈর্য আছে, যাদের জানার এবং শেখার আগ্রহ আছে, তাদের জন্য এটা খুবই উপকারের। আর যাদের আসলে ওই ধরনের ধৈর্য নেই, আহ অনুরোধ জানাবো আপনারা একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন। অনেক কিছুই এখান থেকে আপনাদের আস্তে আস্তে আয়ত্ত হবে এবং দেখে নিতে পারবেন, বুঝতে পারবেন। এরপরে আমরা যেটা দেখব যে ডিএসই ওয়েবসাইটে যাব, এইখানে উইকলি একটা রিপোর্ট নামে নিচের দিকে একটা অপশন আছে, আমরা সেইটাতে প্রবেশ করব। আমরা উইকলি রিপোর্টে চলে গেলাম। উইকলি রিপোর্টের মধ্যে
আমরা অ্যাকচুয়ালি একটু দেখার চেষ্টা করব, মানে খুবই দরকারি বা ইম্পর্টেন্ট কিছু জিনিস। হ্যাঁ, আমরা জাস্ট একটা জিনিস একটু দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। যেমন উইক টু উইক আপনার টার্নওভার বাড়ছে না কমছে, সেইটা একটু আমরা দেখার চেষ্টা করব। যেমন গত সপ্তাহে অ্যাভারেজ টার্নওভার ছিল 900 কোটি টাকা। মানে লাস্ট উইক মানে হচ্ছে এই সপ্তাহের আগের সপ্তাহ। আর যেটা গত সপ্তাহ মানে রিসেন্ট সপ্তাহ শেষ হলো সেটা ছিল 943 কোটি। তার মানে হচ্ছে টার্নওভারের একটা আপওয়ার্ড মানে লাইন তৈরি হচ্ছে। হুম। তো এই অ্যাভারেজ টার্নওভারটা আপনারা চাইলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে এক্সেল শিটে আপনি কপি করে নিতে পারেন, নিয়ে আস্তে আস্তে রেখে দিয়ে এটা একটা লাইন আপনারা দেখতে পারবেন। তো এটার ব্যাপারে আর নতুন করে আমার শেখানোর কিছু নেই। আপনারা যারা এগুলোতে এক্সপার্ট অথবা কিছুটা হলেও জানেন, নিজেরা পিসিতে বা ল্যাপটপে ট্রাই করে নিবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টার্নওভারটা এখানে কিন্তু কিছুটা বেড়েছে আগের সপ্তাহের থেকে। তো এইটা যদি আপওয়ার্ড থাকে তাহলে ধরে নেবেন যে আস্তে আস্তে টার্নওভার ইনক্রিজিং, এন্ড ওই অনুযায়ী আইটেম গুলো আপনার আস্তে আস্তে জেনারেট হতে থাকবে। এবং একটা পর্যায়ে দেখবেন যে টার্নওভার কিন্তু আর এভারেজ টার্নওভার কিন্তু আপ হচ্ছে না, হয় ফ্ল্যাট হয়ে গেছে, অর্থাৎ প্রিভিয়াস উইক আর রিসেন্ট উইকের টার্নওভার প্রায় সমান সমান, অথবা আস্তে আস্তে ডিক্লাইনিং করছে, অর্থাৎ ডিক্রিজ হচ্ছে টার্নওভারটা, এভারেজ টার্নওভারটা। যখন ডিক্রিজিং হবে তার মানে হচ্ছে এখন এখানে একটু ওয়েট করা উচিত, অবজার্ভ করা উচিত। তো এখনো পর্যন্ত যেহেতু আপ আছে, আমরা একটু দেখি প্রাইস লেভেলের যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, ঠিক একইভাবে যেমন সবসময় আমরা দেখেছি 1,000 কোটি টাকার উপরে টার্নওভার, 1,200 কোটি টাকা টার্নওভার হলে মার্কেটে একটা কিছুটা স্লোনেস চলে আসে। 1,800-2,000 কোটি টাকা টার্নওভার হলে মার্কেটে একটা ছোটখাটো কারেকশন হয়। এই জিনিসগুলো আমরা দেখে এসছি। আমি ব্যক্তিগতভাবে এই স্ট্যাটিস্টিক্যাল ডেটা নিয়ে কাজ করি, শুধু চার্টের উপরেই নির্ভর করি এমনটা নয়। আমি অনেক কিছুর উপর মানে অ্যানালাইসিস করে দেন হচ্ছে একটা কম্বাইন্ড ডিসিশনে আমি চলে আসি। তো আমি শুধুমাত্র চার্টের উপর আসলে ফুললি রিলাই করি না। চার্টের সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, ডেটা আমাকে কি বলছে সেটা আমি দেখি। সাইকোলজিক্যাল সিচুয়েশন গুলো দেখি, অর্থাৎ রিটেল ইনভেস্টর এবং স্মার্ট মানি অর্থাৎ মেকার যারা আছেন তাদের বিহেভিয়ার, যেটাকে বলে বিহেভিয়ারাল ফাইন্যান্স বা সাইকোলজি যেটাই বলি, সেইটা রিড করার চেষ্টা করি। অ্যান্ড তারপরে হচ্ছে যে আমাদের ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমি, সেইগুলো দেখার চেষ্টা করি, এবং এটার সঙ্গে রিলেটেড অন্যান্য ইন্টারন্যাশনাল যদি কোনো কজ থাকে সেগুলোকে রিলেট করার চেষ্টা করি, এবং একটা নিয়ার ফিউচার ধারণা দাঁড় করানোর চেষ্টা করি, যেটার উপরে বেস করে আমি আমার 3 মাসের 6 মাসের ইনভেস্টমেন্টের যে ফোকাস কেমন হবে সেটা আমি লাইক আমার সামনে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। এন্ড দেন তখন হচ্ছে ওই অনুযায়ী আমার স্ক্রিপ্ট গুলো আমি সিলেক্ট করি। আপনারা হয়তো বা দেখেছেন আমি 1 লক্ষ টাকা আমি কিভাবে ইনভেস্ট করি, ডেমো পোর্টফোলিও নামে একটা নতুন সেগমেন্ট আমরা চালু করেছি। সেইখানে আমি কিছু জেট ক্যাটাগরির স্টক কিনেছিলাম। তো সেইটা আহ, যদি আমি একটু বলে রাখি যে এই যে মার্কেটে আমি অলওয়েজ দেখেছি যে 1,000 কোটি টাকার আশেপাশে আসার পর মার্কেটে একটু স্ট্রাগল করতে হয় সবসময়, দেখেছি মোস্ট অফ দ্য টাইম। এই স্ট্রাগলের মধ্যে দেখা যায় যে ফান্ডামেন্টাল স্টক, অপেক্ষাকৃত লার্জার পেইড আপ এর স্টক, এইগুলো কেন জানি আর খুব একটা বেশি ভালো করতে পারে না, একটু স্ট্রাগল করে, বা ভালো করতে পারলেও এটা খুব বেশি সময়ের জন্য সাস্টেইন করে না। তা আমার কথা হচ্ছে যে আমার ক্যাপিটাল ফার্স্ট, মানে ক্যাপিটাল ফার্স্ট মানে হচ্ছে আমি যে ইনভেস্টমেন্টটা নিয়ে আসছি সেটা আগে আমার সেভ করতে হবে। সেটা সেফ রেখে তারপরে হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন আমি যেটা থেকে পাবো আমি সেইভাবে ইনভেস্ট করবো। তো আমার ক্যাপিটাল ফার্স্ট নীতির কারণে আমি দেখেছি, মানে যে সিদ্ধান্তটা নিয়েছি আমার ডেমো পোর্টফোলিওর জন্য, আমি কোনো ফান্ডামেন্টাল স্টকের দিকে যাই নাই। মার্কেটে যদি কিছুটা ভলাটিলিটি থাকে, ইনডিসিশন টাইপের থাকে, ফ্লাকচুয়েশন বেশি থাকে, মানে আহ, এক সেক্টর থেকে আরেক সেক্টরে শিফটিংটা খুব বেশি হচ্ছে, এক স্ক্রিপ্ট থেকে আরেকটা স্ক্রিপ্টে বেশি মানি ফ্লোটা শিফটিং হচ্ছে, এই ধরনের সিচুয়েশন থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমি ওগুলোতে পজিশন নেই না।
হ্যাঁ, তো যার জন্য আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে যখন খুব বেশি ভোলাটাইল হয়ে যাবে, মার্কেটে একটু নেগেটিভ নেগেটিভ ভাব থাকবে, তখন জেড ক্যাটাগরি বা জাঙ্ক আইটেম গুলো তখন একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সবসময় চেষ্টা করি যে একটু আর্লি পজিশন নিতে, সেফ থাকতে, এবং যখনই মুভমেন্ট চলে আসবে, আমার শেয়ার ম্যাচিউর থাকবে, আমি একটু অবজার্ভ করে 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 একটা পর্যায়ে এক্সিট নিয়ে নিব। দ্যাটস ওয়াই আমি আহ, বলতে পারেন যে দুইটা জেড ক্যাটাগরির স্টক আমার ডেমো পোর্টফোলিওর জন্য আমি দেখিয়েছি, এবং এইটার মাধ্যমে আমি যে অ্যানালাইসিস গুলো জাস্ট মুখে বলি, থিওরিটিক্যাল অথবা অনেক কিছু দাবি করি, সেটার একটা অ্যাসিড টেস্ট আপনারা দেখে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি মুখে যা বলছি সেটা কাজ করছে কিনা, সেটা দেখে নিতে পারবেন। আই হোপ আপনারা এখন পর্যন্ত যা বলেছে তা বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের প্রাসঙ্গিক বিষয়ে আবার চলে আসি যে এভারেজ টার্নওভার 943, আগে ছিল 900 কোটি টাকা। এটা ইনক্রিজ করতেছে কিনা ডে প্রতি উইক টু উইক, সেটা দেখার বিষয়। একটা পর্যায়ে যে এটা পারবে না, একটা পর্যায়ে যে এটা আবার ডিক্রিজ করা শুরু করবে, সো আমি ওই মোমেন্টের অপেক্ষায় আছি। হ্যাঁ, আর যদি এটা আবার 1200, 1500, 1800, 2000 এরকম যেতে থাকে, সেটারও সিমটম আমি দেখতে পাবো। তা আমি আপাতত ফাইন্ড আউট করছি দুইটা বিষয়, যেটা আলটিমেটলি বাড়তেই থাকবে কিনা, বা এটা একটা পর্যায়ে যে সিলিং এ ফেস করবে কিনা, যেখানে রেজিস্ট্যান্স, এবং সেখান থেকে আবার ডিক্রিজ করবে কিনা। এই জিনিসটা করার জন্য এক্সেলে আপনার একটা শিট করে ডাটাগুলো দিয়ে রেখে দিতে পারেন। তাহলে আপনারা নিজেরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে, আমি ব্যক্তিগতভাবে এরকম করি। আমার কাছে সেরকম ডেটা আছে, যে আপনার এখানে আসলে পাবলিকলি শো করার মতো কিছু নাই। আপনাদের জাস্ট বলে দিলাম, আপনারা এই জিনিসটা করে নিন। তারপরে যে বিষয়টা একটু দেখার চেষ্টা করি যে সেক্টরাল সামারি। হ্যাঁ, তো উইকলি দেখা গিয়েছে যে এই যে ব্যাংকিং সেক্টরের, আমি যদি দেখি, টার্নওভার দেখি, এই মানে এই সপ্তাহে যেটা দেখেছি যে 176 কোটি টাকা, যেটা কিনা গত মাসে ছিল 90 কোটি টাকা, তো অলমোস্ট ডাবল। দেখার বিষয় যে এখানে 96% ইনক্রিজ হয়েছে, সেটা কিন্তু দেখাচ্ছে ডিএসসি রিপোর্টে। তাহলে এই যে 100%-এর কাছাকাছি যে বেড়ে গেছে, সিমেন্টে 100%-এর কাছাকাছি বেড়ে গেছে, এখন দেখার বিষয় এটা কি আরো বাড়ে কিনা, নাকি ওভার টাইম এই পার্সেন্টেজটা কমতে থাকে। যদি কমতে থাকে, তাহলে বুঝবেন যে ওই সেক্টরে আপাতত আর যাওয়া যাবে না। আবার যখন মানি ফ্লো ইনক্রিজ করতে থাকবে, ফর লাইক ধরেন এইখানে এই যে ফুড এন্ড অ্যালাইডে 10% ইনক্রিজ করছে, এখন আপনারা যদি অবজারভেশনে রাখেন, এটা 10% থেকে 30, 30 থেকে 50, 50 থেকে 70, এইভাবে আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। এই ডেটাগুলো নিয়ে যখন এক্সেল শিটে রাখবেন, তখন এটা আপনি নিজেরটাই নিজে কিন্তু বুঝতে পারবেন যে কোন সেক্টরে গ্র্যাজুয়ালি মানি ফ্লো বাড়তেছে। মানি ফ্লো তখনই বাড়ে যখন মেকাররা অথবা স্মার্ট ইনভেস্টররা পজিশন নেয়, এবং তাদের ওই পজিশনিং দেখে তাদের সেকেন্ড থার্ড ফেজে যারা আছে, তাদের ফলোয়ার থার্ড ফেজে যারা আছে, যে আমাদের মতো টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছে, আমরা মানি ফ্লোটাকে ট্র্যাক করে করে কি করি, সেখানে আস্তে আস্তে পজিশন নেই। এন্ড সর্বশেষে যে যখন রিউমার আসে, অফলোডের টাইম হয়, তখন রিটেল ইনভেস্টররা অ্যাকচুয়ালি নিউজ আকারে অনেক কিছু পায়, এবং তারা সেইখানে আমি বলবো যে ক্ষতিগ্রস্ত হয়। তো এই জিনিসটা না করা, আপনারা নিজেরা যদি এই ব্যাপারগুলোকে ম্যাথডিক্যাল, আমি যে অ্যাপ্রোচ গুলো বললাম স্টেপ বাই স্টেপ, সেগুলো যদি ফলো করেন, আমি বলবো যে ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে আপনাদের যে কারেক্টনেস, সেটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করবে, এবং আপনারা যে কন্টিনিউয়াসলি এই মার্কেট থেকে আসলে খুব একটা প্রফিট করতে পারছেন না, সেটা থেকে বের হয়ে আসতে পারবেন। তো সব থেকে বেশি মানি বের হয়ে গেছে, ডিক্রিজ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আইটি থেকে হয়েছে 38%। দেখেন, এই যে 45 কোটি টাকা এখন লাস্ট লাস্ট উইকে ছিল, এই সপ্তাহে আসছে 27 কোটি টাকা। তো এটা একটা পর্যায়ে এসে তো ইয়া হবে, মানে কি হবে, মানি ফ্লো একটা পর্যায়ে এসে কি হবে, সীমিত হবে। অর্থাৎ 27 কোটি টাকা হয়েছে, হয়তো বা 20 কোটি টাকায় নেমে আসবে, 18 কোটি, 22 কোটি, এই জায়গায় ঘোরাফেরা করবে। দেখবেন যে কয়েক সপ্তাহ এখানে থাকার পরে এখান থেকে আবার একটু একটু করে বাড়ার চেষ্টা করতেছে। তো যখনই বাড়ার চেষ্টা করতেছে, আপনি তখনই ওই আইটি সেক্টরের ধরেন আহ স্টক গুলো দেখেন, কিছু আছে আপনার আহ খুব অল্প সংখ্যক শেয়ারের, মানে রিউমার বেসড, বাট ফ্লাকচুয়েশন করে বেশি, যেমন ইনটেক 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 আইটি আইটি কোম্পানি যদি একটা স্টক বলি, খুবই কম পেইড আপের ইনটেক, আইএসএন, এই দুইটা। ড্যাফোডিল, ড্যাফোডিল এখন তো ওভার প্রাইসড, ওইটা বাদ দিলাম, বাট ভালো পরিমাণ যদি কারেকশন হয়, সেক্ষেত্রে তখন এগুলো আসবে। অপেক্ষাকৃত পেইড আপ বেশি এরকম যদি হয়, অগ্নি যেমন 25 টাকা হয়েছিল, এটা আস্তে আস্তে আবার যদি 21 টাকায় আসে,
এবং সেখান থেকে আবার গ্র্যাজুয়ালি যদি মুভ অন করে করে আবারও বাড়ার চেষ্টা করে। বিডি কম 30 টাকা প্লাস ছিল, এখন 28 টাকা। তো এইটা আবার এখান থেকে যদি দেখেন যে এই যে মানি ফ্লো নেগেটিভ, নেগেটিভ থেকে আস্তে আস্তে জিরো, জিরো থেকে আবার একটু একটু করে পজিটিভ, সবুজ সবুজ আসছে, তার মানে হচ্ছে এই স্টক গুলোতে আবারও কি করতেছে, মেকারও যে একটা অফলোড করে রাখছিল অন্য আইটেম বা অন্য সেক্টর থেকে মানি মেক করে বা কিছু টাকা ইনকাম মানে ইনকাম করে, আবার কি করতেছে ওগুলোতে পজিশন নিয়ে 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 আবার একটা পুশ করে আপনাদেরকে বুঝাবে যে ঠিক আছে এইবার আবার 30 টাকার উপরে যে আবার কিনি, যেহেতু লাভ হচ্ছে, এই অল্প লাভে 50 পয়সা 1 টাকা লাভে বিক্রি করে দিব এতদিন রেখে, আরো কিছু শেয়ার কিনি। আপনাদেরকে তখন প্রলুব্ধ করবে আবার কিনতে। ওইখানে আবার দেখা যাবে যে সে 28 টাকা থেকে 31-32 টাকায় নিয়ে আবার অফলোড করলো, তাতে 3-4 টাকা গেম হয়ে গেল এখানে। এভাবে হয়, এবং এখানে এভাবে যদি 50-60 লাখ শেয়ারের আপনার সুইং ট্রেড করে, এখানে সে সারা বছর এইভাবে যদি করে, দেখবেন যে মানে তার পোর্টফোলিও অনেক হেলদি হচ্ছে, বাট রিটেল ইনভেস্টররা যেহেতু এই জিনিসগুলোর সঙ্গে পরিচিত না, তারাই মানি লুজ করছে পুরো সারা বছরই বলতে গেলে। যাই হোক, আম, আমার যেটুকু বুঝানোর আমি সেটুকু বুঝালাম। আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেক্টর ওয়াইজ রিটার্ন ডিস্ট্রিবিউশন, লাইফ ইন্স্যুরেন্স কত পার্সেন্ট রিটার্ন দিছে, তো সেগুলো এখানে আছে। তো সবচেয়ে কম আহ, মানে সবচেয়ে কম না, সবচেয়ে বেশি রিটার্ন না, এটা লস করাইছে, সেটা হচ্ছে এই যে সিরামিক, ফাইন্যান্সিয়াল, এই সেক্টর গুলো। তো এই জায়গাগুলো থেকে দেখেও আপনি বুঝতে পারবেন যে কোনটা রিটার্ন দিচ্ছে। শুধু মানি ফ্লো যদি নেগেটিভ হয়ে মানি ফ্লো বাড়তে পারে, বা যদি রিটার্ন দেওয়া শুরু করে, তাহলে এই যে ব্যাংক গুলো যেমন একটু একটু ভালো করছে, ফুড অ্যান্ড লাইট ভালো করছে, তো জিরো থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন। এই যে ফুয়েল অ্যান্ড পাওয়ার ভালো করছে, তার মানে আপনার জন্য পটেনশিয়াল হচ্ছে এইগুলো। লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, এগুলোতে এখন না যাওয়াটা, না যাওয়াটা আসলে আমি বলবো না, মানে এইগুলো অলরেডি রিটার্ন দিয়েছে, সামনের দিনগুলোতে আরো দিবে কিনা সেটা দেখার বিষয়। আর এগুলো হচ্ছে মাইনাস ছিল, সেখান থেকে আস্তে আস্তে রিটার্ন আস্তে আস্তে বাড়তেছে, তার মানে এইগুলোতে গ্র্যাজুয়ালি মানি ফ্লো বাড়তেছে, এগুলোতে আস্তে আস্তে পজিশন হচ্ছে, এগুলোতে আস্তে আস্তে প্রাইস বাড়তেছে। এই ব্যাপারগুলো আপনারা তখন ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। যেমন ফুয়েল অ্যান্ড পাওয়ারের মধ্যে বারাকা, পতেঙ্গা, যে স্টকটা, সেটা ভালো ইপিএস আসার কারণে শেয়ারটা খুব ভালো একটা প্রাইস ফ্লাকচুয়েশন, 14.5 টাকা থেকে 16.5 টাকার মতো। তো ফুয়েল অ্যান্ড পাওয়ারের মধ্যে ডোরিন পাওয়ারের ইপিএস ভালো আসছে, এসপিসিএল ভালো করেছে। এখন আপনারা দেখবেন যে এরকম ইপিএস যেগুলো ভালো ভালো দিয়েছে, এগুলোর মধ্যে যেগুলোর প্রবলেম নাই খুব একটা, সেইগুলোতে আপনারা আস্তে আস্তে কি করতে পারেন, অবজার্ভ করতে পারেন, চার্ট দেখতে পারেন, এবং আপনাদের মতো করে সিদ্ধান্ত মেক করতে। আচ্ছা, সর্বশেষ আমরা আহ অন্য একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে লাস্ট উইকে, হ্যাঁ, আহ, আপনার টপ গেইনার এবং টপ টার্নওভার, হ্যাঁ, এই জিনিসগুলো কোন কোন স্টকের মাধ্যমে হয়েছে সেটা দেখবো। সেটার থেকে আমরা একটা ধারণা পাবো যে অ্যাকচুয়ালি কোন টাইপের স্টক গুলো ভালো করছে। যেমন এখানে হচ্ছে টপ টার্নওভার: সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, ডোমিনিজ স্টিল, লাভেলো, রিলায়েন্স, এশিয়াটিক ল্যাব, খান ব্রাদার্স, যমুনা ব্যাংক, ক্রিস্টানসন, শেফার্ড। এরা টপ টার্নওভার। বাট আমার কাছে মনে হয় যে টার্নওভার হওয়া সত্ত্বেও এরা খুব একটা বেশি রিটার্ন সামনের সপ্তাহে দিতে পারবে, বা ওই সপ্তাহে দিয়েছে, হতে পারে, বা সামনের সপ্তাহে দিবে এমনটা আমার কাছে মনে হয় না। বিকজ টপ টার্নওভারটা তখনই হয় যখন, আপনাদের কাছে এটা রিভিল করছি, যখন স্মার্ট মানি ক্রসিং করে, তখন টার্নওভার বাড়ে, ভলিউম বাড়ে, রিটেল ইনভেস্টররা অ্যাট্রাক্টেড হয়, তারা পার্টিসিপেট করে, টার্নওভার আরো বাড়ে, এবং একটা পর্যায়ে এগুলো টপ টার্নওভারের স্টকে পরিণত হয়। যখন টপ টার্নওভার বেশ কিছুদিন ধরে ঘুরে, অর্থাৎ টপ টার্নওভার স্টকটা যখন বেশ কিছুদিন ধরে টপ টার্নওভার জেনারেট করতে থাকে, তার মানে হচ্ছে রিটেল ইনভেস্টররা ডিমান্ড অনুযায়ী আস্তে আস্তে সাপ্লাই দিয়ে ভলিউম ভলিউম ইনক্রিজ করতে 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 কি করে, এক্সিট নেয়, রিটেলারদের হাতে পুরোটাই তখন চলে আসে। আপনার হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে একটা গল্প আছে, গুগলে সার্চ করলে, মাঙ্কি মানে বানরের গল্প আর কি। গল্পটা বাংলায় যদি বলে এরকম, আহ লাইক অন্য একটা গ্রাম থেকে বা শহর থেকে একটা লোক আসছে, সে দেখলো যে ওই গ্রামে অনেক বানর আছে। তো সে সবগুলো বানরের প্ল্যানিং করেছে এরকম যে সে এখানে একটা বিজনেস করবে। হ্যাঁ, বিজনেসটা এরকম যে আপনাদের এই গ্রামে তো বানরের খুব সমস্যা, উৎপাত বেশি, বাট আমি শহরে বানরগুলোকে নিয়ে চিড়িয়াখানায় বিক্রি করে দিব, বা অন্যান্য যে কোনো একটা কিছু বলে এরকম বলে টলে আপনাকে অনেক
ফুলায় ফাঁপায় অনেক ভালো কিছু দেখাইলো বানরের ব্যাপারে। তো যে আমার কাছে বানর ধরে দিতে পারবে তাকে কথার কথা আমি পার বানর 1,000 টাকা করে দিব। নিয়ে আসলো, সবাই এরকম নিয়ে আসছে, যে আসে তার কাছেই টাকা দিয়ে বানরটা কিনে নিচ্ছে। কিনে সে কি করলো, যখন দেখলো যে না, একটা পর্যায়ে যে বানরের প্রথম দিকে বলার পরে দেখা গেছে প্রতি সপ্তাহে 10টা 15টা করে আসছে। আর একটু প্রাইস বাড়ায় দেওয়ার পরে বললো যে আরে সবাই গ্রামের আরো মানুষজন, আরে যত বানর আসে সব ধরে নিয়ে আসছে। দেখা যায় প্রথম সপ্তাহে 10 15টা করে নিয়ে আসছে, পরের সপ্তাহে সেটা 30 40টা হয়ে গিয়েছে। এখন বানরের সংখ্যা তো লিমিটেড, এটা তো আনলিমিটেড না শেয়ারের মতো। তো পরের সপ্তাহে দেখা গেল যে 30টা 35টা করে হয়ে গেল। একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে বানরের সংকট হওয়ার কারণে সে প্রাইস বাড়াই দিল এবং বলল যে আহ বানরের ব্যবসা তো খুব ভালো যাচ্ছে, তো যাই হোক, আমি ভালো ব্যবসা করলে আরেকজনকে বাড়াই দিতে সমস্যা কি, পার বানর আমি 5,000 টাকা করে দিব। হয়তোবা কেউ অন্য কোনো জায়গা থেকে দুই একটা করে নিয়ে আসছে, সে 5,000 টাকা করে, এইটা আবার এলাকায় ছড়ায় গেল ধরেন। ছড়াই যাওয়ার পরে বলল যে এখন তো আর বানর নাই, তাহলে কিভাবে করা যায়? তো যেই লোক বানরের ব্যবসা করার জন্য আসছে আর কি, সে ওই গ্রামেরই বা তার নিজের একজন সহচর নিয়ে আসছে, বাট এটা কাউকে জানতে দেয় না। তো তাকে বলে রাখছে যে যত বানর খাঁচার মধ্যে আছে তুমি বলে দিও, এইগুলো যারা কিনতে চায়, তোমার কাছে বানর আছে কিনতে চায়, তাহলে তুমি এটা 3,000 টাকা করে দিয়ে দিবা। ওরা তো বানরটা জাস্ট কিনে নিয়ে আবার আসলে 5,000 টাকা লাভ, মানে 2,000 টাকা করে লাভ, 5,000 টাকা করে বিক্রি করে দিবে। তো এই যে প্রথমে তো সে 1,000 টাকা করে কেনা শুরু করছে, 1200 1500 2,000 টাকা করে কিনছে লাস্ট, দুই চারটা হয়তো 5,000 টাকা করে কিনছে, কিন্তু এভারেজ কস্টিং তো তার 1,500 টাকার উপরে যায় নাই বা 2,000 টাকার উপরে যায় নাই। তো সে কি করলো, সব গ্রামের মানুষদেরকে আস্তে আস্তে এরকম থার্ড পার্টি, এরকম তার কি বলা হয়, তার মানে তার এমপ্লয়ি, সোজা কথা, তার এমপ্লয়ির মাধ্যমে বলে দিল যে এই বানর গুলো বিক্রি করো তুমি। এবং এই যে বানরের ওনার, যে তার থার্ড সেকেন্ড, মানে তার যে এমপ্লয়ি বা যেটাই বলি, এরা হচ্ছে ওই যে মেকারদের সেকেন্ড হ্যান্ড, যারা মার্কেটে এসে নিউজ ছড়ায়, বা যেই সমস্ত ট্রেডার যারা হচ্ছে এই সেকেন্ড ম্যান থেকে হচ্ছে নিউজ নেয়, এরা হচ্ছে ওই বানরের সহযোগী আর কি। তো তারা তখন এই আপনাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে, যেহেতু ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনারা ট্রেড করেন, আপনাদের কাছে বলে ভাই এই শেয়ারটা তো এরকম নিউজ শুনলাম, এরকম দাম বাড়বে। হ্যাঁ, আপনি ওই বানরের মতোই যে 5,000 টাকা দেয় বিক্রি করবেন, 3,000 টাকা দিয়ে কিনে 5,000 টাকায় বিক্রি করেন, দুই চারটা আপনার মতো এরকম দুই চারজন হয়তো বা যারা একটু সাহস করে আর্লি আর্লি কিনে ব্যবসা পাইছেন, আপনারা আরো বেশি গল্প করবেন, আরো ছড়াবে। আর ওদিক দিয়ে বলে রাখছে কি যে তুমি সেল করতে থাকো। হ্যাঁ, তো বানরের যে ব্যবসায়ী, সে বলে রাখছে তার এমপ্লয়িরে যে তুমি এভাবে সেল করতে থাকো 3,000 টাকা করে। তো গ্রামবাসীরা সব বানর এইভাবে কিনে নিয়ে গেছে। তো বলছে যে তোমার যখন সেল হয়ে যাবে তুমি তোমার মতো করে বাইকে যেও। আর টাকাটা সে এইভাবে ক্যাশ করে নিয়ে চলে গেছে। এখন প্রথমে 3,000 টাকা দিয়ে কিনছে, সে বলছে যে হ্যাঁ ঠিক আছে, টাকা পয়সার শর্ট, এখন হাতে টাকা নাই। তো উনি শহরে গিয়েছে, আপনাদের ওই আগের লটের বানরগুলো সব শহরে বেচে আসো, বিক্রি করে টাকা পাইলে সেই টাকাগুলো নিয়ে আসবে, দেন আপনাদের গুলো আপনারা একটু রাখেন। মেকানিজম গুলো এইভাবেই কাজ করে। তো আপনারা সেই ফাঁদে না পড়ে, আপনারা যদি এই ডেটা ফলো করেন, যেটা আমি একটু আগে বললাম, তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই টপ টার্নওভার যখন তৈরি হয়, বুঝাই দিলাম আপনাদেরকে আজকে বানরের গল্পের মাধ্যমে, যে টপ টার্নওভার আর ওই যে বানরের প্রাইস বেড়ায় তারপরে সবার সঙ্গে বানরের লেনদেন একই জিনিস। এগুলো থেকে সাবধান থাকবেন আর নিজেরা শেখার চেষ্টা করবেন। এবারে আসেন টপ গেইনারে। টপ গেইনারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাটাগরির স্টক তিনটা, বি ক্যাটাগরির একটা, বেশিরভাগই হচ্ছে জেড ক্যাটাগরির। সেক্টর যদি দেখি তাহলে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালাইড এইরকম আছে আর কি, ইন্স্যুরেন্স। তো আমরা যদি গ্রুপ ওয়াইজ চিন্তা করি তাহলে টেক্সটাইলের স্টক গুলো একটু বেশি বেড়েছে, আর জেড ক্যাটাগরির স্টকটা বেশি বেড়েছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে যদি খুব বেশি ভোলাটাইল সিচুয়েশন থাকে, টার্নওভার যদি, আমি বলেছিলাম যে 1,000 বা 1,200 কোটি টাকা হলে সাধারণত মার্কেটে এই জায়গা থেকে একটু কেমন রেজিস্ট্যান্স ফেস করে স্লোনেস দেখা যায়, আমি তখন ফান্ডামেন্টাল স্টক অথবা ওই জাতীয় স্টক গুলোতে এন্ট্রি নেই না বা থাকি না।
আমার তখন অ্যানালাইসিস বলে যে তুমি অপেক্ষাকৃত আহ, মানে যেগুলো খুব বেশি ঝুঁকিপূর্ণ ওই ধরনের স্টকের মধ্যে যেটা টেকনিক্যালি অনেক দিন ধরে কনসলিডেট করছে, তোমার মানি ক্যাপিটালটা অন্তত সেফ থাকবে, সেই ধরনের স্টক গুলোতে যাওয়া যাইতে পারে। তো আমি এই জন্য অ্যাকচুয়ালি ওই দুইটা স্টককে চুজ করেছিলাম, তো জেড ক্যাটাগরি দুইটা স্টক। আপনারা হয়তো বা এখন ডট গুলো বা কানেকশন গুলো রিলেট করতে পেরেছেন। ওকে, এরপরে আমরা অ্যাকচুয়ালি চলে যাব আমার স্টকে। আমার স্টকে আমরা দেখব যে সেক্টরাল যে টার্নওভার, সরাসরি কম্পেয়ারে চলে যাব। ব্যাংকিং সেক্টরে বেড়েছে 24%, ইঞ্জিনিয়ারিং এ বেড়েছে, টেক্সটাইলে বেড়েছে কমেছে, ইন্স্যুরেন্সে কমেছে, ফার্মাসিউটিক্যালসে বেড়েছে, ফুড এন্ড অ্যালাইডে বেড়েছে, দুঃখিত, ফুয়েল এন্ড পাওয়ারে বেড়েছে, ফুড এন্ড অ্যালাইডে কমেছে। তো যেগুলো যেগুলো কমেছে আর যেগুলো যেগুলো বেড়েছে এগুলো আপনি একটু দেখে রাখেন। আমি আপনাকে চার্টের মাধ্যমে একটু দেখাই। যেমন ব্যাংকে বলছে যে বেড়েছে, আমরা তাহলে ব্যাংকের সেক্টরাল চার্টে যাই। কিভাবে অ্যানালাইসিস গুলো অ্যাকচুয়ালি আপনারা করবেন আমি সেটাই দেখাচ্ছি। এই যে দেখছেন, এইখানে ব্যাংকে মানি ফ্লো বেড়েছে কিন্তু ইন্ডিকেশন হচ্ছে যে ম্যাকডি হিস্টোগ্রাম বলতেছে মোমেন্টাম লুজ করতেছে। তার মানে ব্যাংক হয়তোবা এখান থেকে বাড়বে, হয়তোবা মেকাররা এখান থেকে পজিশন নিচ্ছে। এই যে কারেক্টনেস যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হচ্ছে যে বললাম যে ব্যাংকের ডিক্লারেশন, অ্যানুয়ালাইজড ইপিএস, Q1 ইপিএস, এগুলো ভালো খারাপের কারণে, প্রাইস অ্যাডজাস্টমেন্টের কারণে এই ব্যাপারটা ঘটছে। সো ব্যাংকের এই জিনিসগুলো যেহেতু এই কারণে ঘটছে, ব্যাংকের এটা আমরা আপাতত কি করব, স্কিপ করবো, অর্থাৎ এই এই জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে যাক, তারপরে চার্ট যখন আবার সিগন্যাল দিবে তখন আমরা ব্যাংকের দিকে তাকাবো। এরপর আসেন ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এ বেড়েছে, আমরা ইঞ্জিনিয়ারিং একটু যাই। ইঞ্জিনিয়ারিং এ বেড়েছে, দেখেন 26 ডে মুভিং অ্যাভারেজে এই যে বটম গুলো করেছে না, এই জায়গায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এই জোনটাতে। আর এখানে ডিক্লাইনিং, তো ডিক্লাইনিং হতে কি হবে, এই রকম ইউ শেপ নিয়ে এখন রেড আছে, এখানেও রেড আছে, তারপর আবার একটু হালকা রেড থেকে আবার একটু পিঙ্ক বা এই জাতীয় একটা কালার হয়ে ইউটার্ন নিয়ে দেন আবার আস্তে গ্রিন আসবে। তার মানে এই টাইমটা পার করতে কম করে হলো 8 থেকে 10 দিন লাগবে, অর্থাৎ 2 সপ্তাহের মতো সময় লাগবে। আপনারা অপেক্ষা করেন, 2টা সপ্তাহ অপেক্ষা করেন, ফলো করতে রাখেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মানি ফ্লোটা স্টিডিলি গ্রো করে কিনা। ওকে, আমরা এখানে একটু দেখবো টেক্সটাইল, হয়তোবা সেম চার্টই হয়তোবা দেখতে পারবো ব্যাংকের মতো, একই অবস্থা, কিছুটা কারেকশন দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা দেখবো ফুয়েল এন্ড পাওয়ার। ফুয়েল এন্ড পাওয়ারে কি ম্যাকডি ক্রসওভার হয়েছে এবং একটু আপওয়ার্ড, হিস্টোগ্রাম গ্রিন আসে, তার মানে একটা বুলিশ অবস্থা বা বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি। আর এইখানে কি হয়েছে, দীর্ঘদিনের একটা ডিক্লাইনিং এর পর এইখানে যদিও গতকালকে একটা কারেকশন ক্যান্ডেল দেখা দেখা যাচ্ছে, তো এইখানে যদি সামনের দিনগুলোতে কি হয়, যদি Q3, সরি হ্যাঁ Q3 যদি মানে থার্ড কোয়ার্টার ইপিএস অলরেডি চলে গিয়েছে, সামনের দিনগুলোতে কি হবে, ডিভিডেন্ড আসতে যেহেতু সময় আছে, তাহলে এই যে পজিশনিং, এই পজিশনিংটা আরো বাড়তেও পারে, যে যে স্টক গুলোতে Q3 ভালো আসছে, বিকজ এরপরে তো ডিক্লারেশনের ব্যাপার আছে। তাহলে মেকাররা যখন পজিশন নেয় তারা একটু কয়েক মাস সময় নিয়ে পজিশন নেয়। তো আগামী 2-1 মাস যদি এটা পজিশন নিতে থাকে তাহলে একটু একটু গ্র্যাজুয়ালি করে 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 এটার প্রাইস বাড়তে পারে। আমার ধারণা, এটা আমার সম্পূর্ণরূপে অনুমান, আপনারা চার্টের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস করবেন। তাহলে এটা একটা গেল। এইরকম ভাবে যে যে সেক্টর মানি ফ্লো কমছে সেটা দেখবেন, বাড়ছে সেটাও দেখবেন, আপনি একটা ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, সর্বশেষ আমি যদি ইয়াতে আসি, ক্লোজিং পয়েন্টে আসি, আপনাদেরকে বলেছি লঙ্কা বাংলার ওয়েবসাইটে গেলেন, আপনি একটু দেখার চেষ্টা করবেন যে ওভারঅল মার্কেট টার্নওভারটা আসলে কতটুকু আছে, কেমন আছে। 10 ডেইজ এর একটা এই যে
ডেটা দেওয়া আছে, আপনারা সম্ভব হলে এটা ম্যানুয়ালি একটু এক্সেলে টাইপ করে করে তারপরে করার চেষ্টা করবেন। তো আমরা এখানে দেখলাম যে 19শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত টার্নওভারটা দেয়া আছে, এবং সেটা যদি আমরা গ্রাফ দেখি, দেখেন ইন্ডেক্স ইন্ডেক্স যেমনই ছিল, এই যে এখানে এই টপ গুলো হচ্ছে এটা লাইন, মানে টার্নওভারের লাইন। তো টার্নওভারটা এই যে একটা পর্যায়ে যে কিন্তু অনেক হয়েছে, হাইয়েস্ট টার্নওভার ছিল এটা কত, 5298 পয়েন্টে, এবং টার্নওভার ছিল এটা সম্ভবত এটা যদি দেখি 5298, হ্যাঁ এই যে এটা 5298। তো এইটা ছিল 1056 কোটি, এবং তারপর থেকে এই 1056 কোটি টাকার টার্নওভারটা কিন্তু এইখানে এসে ব্রেক করতে পারে নাই, এবং এরপরেই 200 কোটি টাকার মতো টার্নওভার কমে গিয়েছে। এবং এই যে টার্নওভার কিন্তু কি, আমরা দেখতেই পাচ্ছি যে টানা 3 দিনের যদি ডাটা দেখি, এই যে 1026 ছিল, 887, 864, এখন এই টার্নওভার যদি গ্র্যাজুয়ালি কমতে থাকে, ওই যে কথাটা বলেছি, আমি প্রথমে বলেছি যে আমার একটা, যেহেতু আমি ডেটা নিয়ে কাজ করি, আমার মাথায় ওটা ছিল যে 1000 কোটি টাকা প্লাস হলে মার্কেট একটা কেমন স্লোনেস অবস্থা চলে আসে, তখন আর লার্জ ক্যাপের স্টক গুলো খুব একটা বেশি ভালো করতে পারে না, টাইম নেয়, ভালো করতে পারে না, টাইম নেয়। সো আমি ওই সময়টাতে ওই ধরনের স্টক গুলো অ্যাভয়েড করি। তো এই যে রিলেশনশিপ গুলো আপনারা কিন্তু এখানে খুব সহজে এখান থেকে দেখে বের করে নিতে পারবেন। তো উইকলি মার্কেট আপডেটের আমাদের যে টিউটোরিয়াল গুলো কিভাবে আমরা করি, স্পেশালি আমি কিভাবে করি, কিভাবে আমার ইনভেস্টমেন্ট জার্নিটা আমি কন্টিনিউ করি, সেটা একটু সময় লাগলো, বাট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইন ডিটেলস। আশা করি এখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন এবং শিখতে পেরেছেন। আহ, তো আমাদের আম, একটা ওয়েবিনিয়ারের আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই মাসেই। আমি ডেটটা পরে জানিয়ে দিব। আপনারা যারা সেই ওয়েবিনিয়ারে জয়েন করতে চান, আমার একটা ইউটিউবে একটা পোস্ট দেয়া আছে, সেইখানে ইন্টারেস্টেড লিখে রাখতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য লিংক শেয়ার করে দিব, যাতে করে আপনারা সেই জুম লিংকের মাধ্যমে জয়েন করতে পারেন। যারা ইন্টারেস্টেড থাকবেন, ওইখানে একটু জাস্ট কমেন্টে ইন্টারেস্টেড লিখে দিন। আর হচ্ছে যে আহ, ওই ওয়েবিনিয়ারে কি থাকবে, ওয়েবিনিয়ারে আমরা এই যে উইকলি মার্কেট আপডেট নিয়ে যে আলোচনাগুলো করলাম, যে মেথড অ্যাপ্রোচ করলাম, সেই ব্যাপারগুলোই আপনাদেরকে হয়তো বা আরেকটু গোছালো অবস্থায় হয়তো বা আপনাদেরকে একটু দেখাবো, আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। এটা ফ্রি, এটাতে কোনো আসলে কোনো কস্ট নেই বা কিছু নেই। তো প্রতি মাসেই এরকম একটা ওয়েবিনিয়ার এর আয়োজন করার চেষ্টা থাকবে আমার, সময় থাকা সাপেক্ষে, এবং সেখানে আপনাদেরকে ফ্রি অফ কস্টে টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে শিখানোর একটা, বলতে পারেন যে হাতে খড়ি যেটা, সেটা আমার তরফ থেকে একটা চেষ্টা থাকবে। আমার টার্গেট হচ্ছে যে আপনাদেরকে এই স্টক মার্কেটের, মানে যারা ইনভেস্টর আপনারা যারা আছেন, আপনাদেরকে কিছুটা হলেও শেখানো, আহ, যাতে করে আপনারা এই মার্কেটে আরো ম্যাচিওর সিদ্ধান্ত নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আর বিস্তারিত আলোচনা করছি না। ইনশাল্লাহ এরপরে যে ভিডিওটা থাকবে সেটা আমার ওই ডেমো পোর্টফোলিও নিয়ে আমাদের আলোচনাটা থাকবে। আশা করি সেটা আপনারা দেখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।